আজকে আমি তোমাদের দুজনের সঙ্গে এমন একটা গল্প শেয়ার করতে চলেছি, আমার জীবনেরই ঘটনা, যেখানে আমি মরতে মরতে বেঁচেছি। তো গল্প শুরু করি। তখন রাত 2:45, স্টেশন প্রায় ফাঁকা। আমি একা দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মের নাম্বার 2। ঠিক আছে, আমার বাড়ি যেতে শেষ ট্রেন ধরতেই হয়, কিছু করার নেই। 3টের লোকাল, রাত 3টের লোকাল। চারিদিক কুয়াশা, শীতকাল, স্টেশনের লাইটগুলো ঝমঝম টিম টিম করছে, আর কোথাও কোনো মানুষ নেই। আমি মোবাইল বের করে সময়টা দেখলাম, তখন 2:58। এই 2:58 তখন বাজে। ঠিক তখনই দূরে ট্রেনের হুইসেল বেজে উঠল। আমি বুঝলাম যে এখন ট্রেনটা আসবে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, যাক ট্রেনটা আসলো। কিন্তু ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকতেই আমার বুকটা হঠাৎ কেঁপে উঠল, কারণ ট্রেনের ভিতরে একটাও লোক নেই, কেউ নেই, কোনো আওয়াজ নেই। তখন পুরো ট্রেন অন্ধকার, দরজা খুলে গেল, কিন্তু ভেতরে কেউ নেই। আমি একটু দ্বিধায় পড়ে গেলাম, আর চারিদিকে নীরবতা দেখে আমার একটু ভয় লাগে। আমি একটা সিটে বসতে ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করল। চারিদিক নীরব, শুধু ট্রেনের চাকার শব্দ, টক টক টক। হঠাৎ মনে হলো আমার সামনে কেউ বসে আছে। আমি চোখ তুলে তাকালাম, কিন্তু সেটা একদম খালি ছিল। আমি নিজেকে, ভয়ের কিছু নেই, এটা শুধু আমার একটা মনের আভাস বলে নিজেকে শান্ত করলাম। কিন্তু কয়েক সেকেন্ড পর আমার সাথে যা হলো, আমার পাশের সিটটা হালকা নড়ে উঠল, যেন কেউ বসল। আমার শরীর ঠান্ডা হলো, লোমগুলো খাড়া খাড়া হয়ে গেল। আমি ধীরে ধীরে পাশের দিকে তাকালাম। একজন লোক বসে আছে, আর মুখটা দেখা যাচ্ছে। মুখটার কাছে একদম কালো অন্ধকার ছেয়ে গেছে, কারণ সে মাথা নিচু করে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কখন উঠলেন? লোকটা এমন ভয়ঙ্কর ভাবে আমার দিকে তাকালো, আমার পুরো ভয়টা আরো বেড়ে গেল। লোকটা কোনো উত্তর দিল না। হঠাৎ সে ধীরে ধীরে মাথা তুলল, আর আমি দেখলাম তার চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। দিকে আমার শরীরের আত্মা উঠে গেল। আমার এমন মনে হচ্ছে যেন আমি মরে যাব। তো এমন সময় আমি চিৎকার করতে যাচ্ছি, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, গলা আটকে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। লোকটা ফিস ফিস করে বলল, এই ট্রেনে কেউ নামতে পারে না। আমার শরীর অবাস হয়ে গেল, আমার হাত পা নড়া বন্ধ করে দিল। আমি দরজার দিকে দৌড়ালাম, কিন্তু দরজাটা বন্ধ। আমি জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম। ঠিক তখনই ট্রেনটা হঠাৎ থেমে গেল। আমি ভাবলাম ট্রেনটা হঠাৎ থামলো কেন। দরজা খুলে গেল, দরজার দিকে তাকিয়ে দেখি কেউ নেই। আমি আর কিছু না ভেবে লাফ দিয়ে নেমে পড়ি। আমি মাটিতে পা দিলাম, চারিদিকে তাকিয়ে দেখি কেউ নেই। আমি এবার সেই একই স্টেশনে প্ল্যাটফর্মের নাম্বার 2 ছিল। মানে আমার সঙ্গে প্রথমে যেটা হয়েছিল আবার সেটাই হয়তো আমার সাথে ঘটছিল। ট্রেনটা এসেছিল, যেই প্ল্যাটফর্মের থেকে উঠেছিলাম সেই প্ল্যাটফর্মেই নামলাম। কিছু বুঝতে পারছিলাম না, মাথা চারিদিকে যেন ঝিনঝিন ঝিনঝিন একটা শব্দ। আমি হতবাক হয়ে গেলাম। আমি তো অনেক দূরে চলে যাওয়ার কথা, তাও গেলাম। হঠাৎ পিছনে তাকিয়ে দেখি ট্রেনটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। কি করব, কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গেছে ট্রেনটা পুরোপুরি। আমি দৌড়ে স্টেশন মাস্টারের রুমে দিকে ছুটি। আমি সব ঘটনা বললাম স্টেশন মাস্টারকে। সে চুপচাপ শুনে বলল, তুমি বেঁচে গেছো। বললাম কেন? আমি অবাক হয়ে বললাম, মানে? সে বলল, এই স্টেশন 10 বছর আগে একটা ট্রেন
অ্যাক্সিডেন্ট হয়েছিল রাত 3টা। সব যাত্রীরা মারা গিয়েছিল। আমার শুনে চোখ ধাঁধা লেগে গেল। ট্রেন মাস্টার আমাকে এটা বলতেই আমার চোখগুলো ধাঁধা লেগে গেল। আমি কিছু বুঝতে পারছি না কি করব। সেই সময় ট্রেন মাস্টার আবার আমার দিকে তাকিয়ে বলল, তারপর থেকে মাঝে মাঝেই নাকি সেই ট্রেনটা আসতো। সেই ট্রেনে আসতো, যারা উঠতো তারা আর ফিরে আসে। ট্রেন মাস্টারের কাছে কথা শুনতেই আমার ওই লোকটার কথা মনে পড়ে গেল। কাঁপতে কাঁপতে পিছনে তাকালাম। ঘড়িতে তখন বাজে 2:59। মানে 1 মিনিটের মধ্যে আমার সঙ্গে যা যা ঘটলো আমি কল্পনাও করিনি কখনো যে আমার সাথে ওটা ঘটবে। আমার মানে এমন লাগলো আমার যেন দুনিয়াটা ছাড়খাড় হয়ে যাচ্ছে। আর আবারও আমি সেই দূরের দিকে তাকালাম, দেখলাম ট্রেনের হুইসেল আবার বাজছে, মানে ট্রেনটা আবার আসছে। আমি হুইসেলটা শুনতেই আমি ওখান থেকে ছুটে বার হয়ে আসলাম। বার হয়ে আসে আমি আশপাশের একটা বাড়ি দেখলাম, আর সেই বাড়ির মধ্যে ঢুকে গেলাম। আমি তাদের কাছে আমার প্রাণ ভিক্ষা চেয়ে বললাম, আমাকে আজকে রাতটা আপনাদের বাড়িটাতে কাটাতে দিন, নাহলে আমি মারাই যাব। তারা বললেন, ঠিক আছে তুমি আজকে রাতের মতো থাকো। তারপর আমি ওই সেই স্টেশন থেকে আর কখনো আসিনি। আর সেদিন পর থেকে আমি নিজের গাড়ি কিনেছিলাম, গাড়িতে করে যাওয়া আসা করতাম। সেই জন্য আর কোনো ট্রেনে যাওয়ার প্রয়োজনই হয়নি। তারপর থেকে আমার জীবনে এই কাহিনীটা একটা রহস্য থেকে গেছে, যে ট্রেনটা কার ছিল, কারাই বা ছিল ট্রেন। এই পর্যন্ত আমার জীবনের এই ভয়াবহ কাহিনী শেষ। তো তো বন্ধুরা, আমাদের পাশের গ্রাম থেকে আমাদের একটা ভাই 18 বছরের বেশি তার বয়স, সে তার মানে একটা গল্প আমাদেরকে পাঠিয়েছে, এটা শুনিয়ে বলবে আমাদের সাকিব। তো এটা দর্শককে শোনাতে হবে। তো যে ভাইটা পাঠিয়েছে, আমাদের পাশের গ্রামেই বাড়ি। ছেলেটার বয়স প্রায় 18 কি 19 হবে। আমাদের পাশের গ্রাম মানে একটু ছোট আছে গ্রামটা। তো ভাইটা পাঠিয়েছে, চলো বলে তোমাদেরকে শোনাই। একটি ছোট গ্রাম, গ্রামের একেবারে শেষ প্রান্তে বিশাল একটা পাশে একটি বিশাল বড় বাঁশঝাড়। সেই বাঁশঝাড়ে পাশে একটি পুরানো পরিত্যক্ত মাটির বাড়ি। মাটির বাড়িটা খুবই বড়। গ্রামের সবাই বলে সূর্য ডোবার পর ওই বাড়ির আশপাশে নাকি আর কেউ যায়। তো তার কারণ মাঝরাতে সেখানে একটি লণ্ঠনের আলো জ্বলে, আর একজন বৃদ্ধ কাউকে যেন ডাকতে থাকে। হ্যাঁ, মানে একজন বৃদ্ধ ব্যক্তি, একটা এরকম আলো জ্বলে ছোট, আর তিনি কাউকে ডাকতে থাকে। এটা শুনেই আর কেউ তার আশপাশে যায় না। গ্রামের কলেজ পড়ুয়া ছেলে আমার ভাই রাহুল, তিনি এসব বিশ্বাস করতেন না। এক রাত বন্ধুদের সঙ্গে বাজি ধরেন তিনি। সে একাই সেই বাড়িটাতে যায়। রাত ঠিক 1টা বাজে। চারপাশ শুধু ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ বাঁশঝাড় জোরে বাতাস বইতে শুরু করে। বাঁশগুলো এদিক ওদিক হুড়মুড় করতে থাকে। রাহুল বাড়ির ভিতরে ঢুকতে দেখে সেই দ্রুত মোবাইলের টর্চ জ্বালায়। হঠাৎ টর্চ নিজে থেকেই নিভে যায়। এমন সময় রাহুলের বুক থুড়মুড় করে কেঁপে উঠে। দূরে একটি লণ্ঠনের আলো জ্বলতে শুরু করে। রাহুল এটা দেখে নিজের মধ্যেই একটা ভয় জাগিয়ে ফেলল। আলোটা যেন তার কাছের দিকে সরে আসছে। রাহুল এমন সময় একটু পিছনের দিকে সরে আসলো। আলো যত কাছে আসে তত একটা বৃদ্ধ ছায়া স্পষ্ট হচ্ছে। রাহুল এটা দেখে নিজের মধ্যে ভয়টাকে আরো বড় করে নিল। বৃদ্ধ বলল, আমার নাতিটাকে সবাই এমনই বাজি ধরে পিটিয়েছিল, সে আর ফিরে আসেনি। তুই
ফিরতে পারবি না। এটা শুনে রাহুল এমন ভয় পেল, সে আর কিছু বলতে পারছে না, তার গা হাত পা অবশ হয়ে গেছে। বুড়োটা তার সামনে এসে দাঁড়ালো, কিন্তু যতই সে দাঁড়ায় এবার বুড়োটা তাকে তাড়াবে। যতই দৌড়ায় সে আবার সেই বাড়ির সামনে এসেই দাঁড়াচ্ছে। এমন হচ্ছে সে বারবার ঘুরছে আর ঠিক কি হচ্ছে, সেই বাড়িটার সামনে এসেই দাঁড়াচ্ছে। চারিদিক শুধু ঝড়ঝড়ে বাঁশঝাড়ের শব্দ। হঠাৎ সে দেখলো বাড়ির দেয়াল অনেকগুলো হাতের ছাপ, মানে বাড়ির দেয়ালগুলোই এমন এমন বড় বড় ছাপ দেখে সে সেখানেই পড়ে গেল। সবগুলো মানুষের কিন্তু একটা হাতের ছাপ একেবারে নতুন, মানে যেন এক্ষুনি সেখানে হাত দিয়ে ছাপগুলো দেওয়া হয়েছে। সেগুলো মানুষের, কিন্তু একটা হাতের ছাপ একেবারে নতুন। সেটি ঠিক রাহুলের হাতের মতো, মানে রাহুলের হাতটা যতটা বড় ঠিক ততটা বড়ই ওই হাতের ছাপটা ছিল। হ্যাঁ সেটাই। তার মানে এবার রাহুল কি করে বুঝবে যে কি হচ্ছে তার সাথে? সে যতবারই ঘুরছে সেখানে এসে পৌঁছাচ্ছে। হঠাৎ তার সামনের দেয়ালে হাতের ছাপ তৈরি হচ্ছে। রাহুল কিছু বুঝতে পারছে না, সে এদিক ওদিক তাকাচ্ছে, ভীষণ ভয় পেয়ে গেছে। সে ঠিক করলো ফোন করে বলবো দেখেন হ্যাঁ MENE মইনুল বলে কে এটা বল। পরের দিন সকালে গ্রামের লোকেরা বাড়ির সামনে শুধু রাহুলের মোবাইলটা খুঁজে পেল। 1 2 3 অ্যাকশন। তারপর কি হলো? তারপর রাহুলের চোখের সামনে হঠাৎ সব ঝাপসা হয়ে গেল। এমন হলো তার সামনে কিছুই দেখতে পাচ্ছে না সে। পরের দিন সকালে গ্রামের লোকেরা আসলো। গ্রামের লোকেরা এসে শুধু বাড়ির বাইরে তার শুধু সেলফোন, মানে ওই মোবাইল ফোনটাই খুঁজে পেল। ঠিক আছে, আর দেখলো যে মোবাইল ফোনে ভিডিও চালু আছে। সেই ভিডিওটা তারা দেখতেই শেষের 10 সেকেন্ড, অর্থাৎ ভিডিওর শেষ তার আগের 10 সেকেন্ডে তারা কি দেখলো? তারা দেখলো রাহুল ভয়ে কাঁপছে। বুড়ো বৃদ্ধাটা তার কাছের দিকে ছড়ে আসছে আর ফিস ফিস করে বলছে, আজ একজন এলো আর কাল এই ভিডিও দেখে আরও একজন আসবে, সবাই সাবধান হয়ে যাও। এই দেখেই ভিডিওটা সেখানে শেষ হয়ে গেল। গ্রামের লোক বুঝতে পারলো যে এই জায়গাটা অতটাও ভালো না যতটা আমরা ভাবি। সেই জন্য সেদিনকার পর থেকে সেই বাড়ির আশপাশে আর কেউ যেত না। আর এই গল্পটা ভাই বলেছে যে তার বন্ধুর একজন মামাতো ভাই সম্পর্কে হয়, তার জীবনেই ঘটা একটি ঘটনা, সেটাই তিনি এখানে পাঠিয়েছেন। তো আমাদের পাশের গ্রামের ভাইটাকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই সুন্দর একটি জীবনের কাহিনী তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এই পর্যন্ত। আর তোমরা যদি কেউ চাও তাহলে ইমেল করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। ডিসক্রিপশানে আমাদের যোগাযোগ করার তার মানে সুবিধা করে দেব। তোমরা যদি চাও তাহলে তোমাদের জীবন কাহিনী বা তোমাদের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। See you.